চূড়ান্ত চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দলের ট্যুর প্ল্যান। চট্টগ্রামে নয়, 6 ফেব্রুয়ারি ফিল সিমন্সের অধীনে মিরপুরে শুরু অনুশীলন। 15 ফেব্রুয়ারি প্রস্তুতি ম্যাচ। টাইগারদের প্রতিপক্ষ পাকিস্তানি দল। বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে কাল মুখোমুখি হবে চিটাগং কিংস ও খুলনা। ফাইনালে ওঠার ম্যাচেও ধারাবাহিকতা রাখতে চান নাসুম। দলগত চেষ্টায় ম্যাচ জয়ের আশা। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি এসএম ইকবাল। চূড়ান্ত হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দলের ট্যুর প্ল্যান। বিসিবির সূত্রের খবর, চট্টগ্রামে নয়, 6 ফেব্রুয়ারি থেকে প্রধান কোচ ফিল সিমন্সের অধীনে মিরপুরে শুরু হবে অনুশীলন। এগিয়েছে টাইগারদের আমিরাত যাত্রার দিনক্ষণ। সবকিছু ঠিক থাকলে 13 ফেব্রুয়ারি দুবাইয়ের বিমান ধরবেন শান্ত নাহিদরা, যেখানে 15 ফেব্রুয়ারি খেলবেন একটি প্রস্তুতি ম্যাচ। তবে ভারত নয়, সে ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তানি দল। শেষের পথে দীর্ঘ বিপিএল, বাকি কেবলই 2 ম্যাচ। তবে টুর্নামেন্ট শেষেই ফুরসত মিলছে না ক্রিকেটারদের, আলাদা করে বললে যাদের টিকিট মিলেছে চ্যাম্পিয়ন্স ট্রফির। কারণ শুরু হওয়ার অপেক্ষায় মেগা এই টুর্নামেন্টের ব্যস্ততা। বিসিবি সূত্রের খবর, বিপিএল ফাইনালের আগেই আগামী 6 ফেব্রুয়ারি অর্থাৎ বৃহস্পতিবার থেকে মিরপুরে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির ক্যাম্প, যেখানে থাকবেন হেড কোচ সহ গোটা কোচিং স্টাফ। বিপিএল এর শেষ রাউন্ডের ম্যাচগুলো মাঠে বসেই দেখেছেন ফিল সিমন্স। বাকিরাও চলে আসবেন 2-1 দিনের মধ্যেই। যদিও পূর্বের পরিকল্পনা ছিল এই ক্যাম্পটি চট্টগ্রামে করার, তবে টাইগারদের আর ভ্রমণ ধকল বাড়াতে চায়নি ম্যানেজমেন্ট। বৃহস্পতিবার থেকে ক্যাম্প শুরু হলেও সবাই যে সেদিন যোগ দেবেন বিষয়টি মোটেও তেমন নয়। জানা গেছে প্রথম দিন ছুটিতে থাকতে পারেন একাধিক ক্রিকেটার। বিপিএল ফাইনালে ওঠা 2 ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটারদেরও যোগ দেওয়ার কথা আরও 2 দিন বাদে। ফিল সিমন্সের অধীনে 5 দিনের অনুশীলন ক্যাম্প শেষে 13 ফেব্রুয়ারি দিবাগত রাতে দল চলে যাবে আমিরাতে। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে 15 ফেব্রুয়ারি পাকিস্তান এ দলের বিপক্ষে খেলবে একটি প্রস্তুতি ম্যাচ, যেখানে ব্যাটসম্যানদের রানের ধারাবাহিকতা ধরে রাখাই হবে বড় চ্যালেঞ্জ। ব্যাটিং ইউনিটে আমাদের যেই ধারাবাহিকতাটা, সেটা যেন ধারাবাহিকভাবে যেন ব্যাটসম্যানরা যেন রান করে, সেটা হচ্ছে আমাদের মূল লক্ষ্য। কোন উইকেটে কোন ধরনের শটস খেলতে হবে, সেই জিনিসগুলো যত তাড়াতাড়ি আসলে ইন্টারন্যাশনাল লেভেলে আমরা রপ্ত করতে পারবো, তত আমাদের জন্য বেটার পারফরমেন্স করা সুবিধা হবে। তো এই জিনিসটা আমরা একটু ধরার চেষ্টা করতেছি এবং আমার মনে হয় ছেলেরা এই জিনিসটা ডেভেলপ করছে একটু। তো আরও আমি আশা করবো যে ভবিষ্যতে তারা আরও ডেভেলপ করবে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে গেলবার সেমিফাইনাল খেলা বাংলাদেশ 20 ফেব্রুয়ারি নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামছে ভারতের বিপক্ষে। পরদিনই দল চলে যাবে পাকিস্তান। রাওয়ালপিন্ডিতে 24 ফেব্রুয়ারি প্রতিপক্ষ নিউজিল্যান্ড। একই ভেন্যুতে 27 ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে খেলবে শান্ত বাহিনী। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। বিপিএলে আজ একদিনের বিরতি। কাল সন্ধ্যায় দ্বিতীয় কোয়ালিফায়ারে মাঠে নামবে খুলনা টাইগার্স এবং চিটাগং কিংস। এই ম্যাচে জয়ী দল 7 তারিখের ফাইনালে খেলবে ফরচুন বরিশালের বিপক্ষে। এলিমিনেটর ম্যাচ জিতে ফুরফুরে মেজাজে আছে খুলনা। শক্তিশালী রংপুর রাইডার্সকে রীতিমতো উড়িয়ে দিয়ে কোয়ালিফায়ার 2-তে জায়গা করে নিয়েছে মেহেদী হাসান মিরাজের দল। জেমস ভিন্স, আন্ড্রে রাসেল, টিম ডেভিডকে এনেও খুলনার সামনে দাঁড়াতে পারেনি রংপুর। দুর্দান্ত ফর্মে আছেন নাইম শেখ, আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক বাঁহাতি এই ব্যাটার। 2 বিদেশি জেসন হোল্ডার এবং হেটমায়ারকে এখনও কোনো পরীক্ষার সামনে পড়তে না হলেও আন্তর্জাতিক টি-20তে তাদের প্রভাব অপরিসীম। পাশাপাশি বোলিং ইউনিটটাও দারুণ শক্তিশালী খুলনা ফ্র্যাঞ্চাইজের। হাসান মাহমুদের পেসের সঙ্গে মিরাজ নাসুমের স্পিন ফাইনালের স্বপ্নে বুঁদ করে রেখেছে তাদের। অন্যদিকে বরিশালের কাছে হেরে এই ম্যাচ খেলতে নামবে চিটাগং। ক্রিকেটারদের পারিশ্রমিক ইস্যুটাও মাঠের বাইরে অস্থির করে রেখেছে তাদের। এখন 22 গজে সেই সব ভুলে কতটা পারফর্ম করতে পারে কিংস, সেটাই দেখার বিষয়। এই মুহূর্তে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আছেন রিপোর্টার তামিম হোসেন। বিপিএল এর সবশেষ খবর জানতে আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। এবারের মাঠের বাইরের বিপিএল নিয়ে কিন্তু অনেক বিতর্কই শোনা গেছে, তবে মাঠের খেলায় কিন্তু এবারের বিপিএল আসলে অন্যবারের চেয়ে একটু আলাদাই বলা যায়। বিশেষ করে আমরা যদি প্লে অফের ম্যাচগুলোর কথা বলি, লো স্কোরিং ম্যাচ হয়েছে, কিন্তু সবচেয়ে বড় অঘটন যেটা রংপুর রাইডার্স কিন্তু অ্যান্ড্রে রাসেলদের নিয়েও প্লে অফের রেস থেকে ছিটকে গেছে। তো সেই জায়গায় কিন্তু খুলনা টাইগার্স এসেছে এবং তাদের যেই বিদেশি ক্রিকেটার রয়েছেন তারা কিন্তু আমরা যদি বলি হেটম্যানের কথা,
আগের ম্যাচে কিন্তু তাকে মাঠে নামাই প্রয়োজন হয়নি। তো সেক্ষেত্রে কিন্তু আজকে যেহেতু বিশ্রামের দিন, আগামীকালকে ম্যাচ, তো ক্রিকেটাররা কিন্তু আমি কিছুক্ষণ আগে দেখেছি খুলনার নাইম শেখ কিন্তু আজকে অনুশীলন ব্যাটিং করেছেন। এছাড়া হেডম্যাট যে আছেন তার অনুশীলনে আসার কথা রয়েছে, তবে এটা কেবলই আজকে ঐচ্ছিক অনুশীলন অফিসিয়াল কোনো অনুশীলন না। অন্যদিকে যদি আমরা চট্টগ্রামের কথা বলি, চট্টগ্রাম কিন্তু দ্বিতীয় কোয়ালিফায়ার খেলবে খুলনার বিপক্ষেই। তো চট্টগ্রাম কিন্তু আজকে তাদের কোনো অনুশীলনই রাখেনি এবং তাদের আজকে কোনো ঐচ্ছিক অনুশীলনও কিন্তু আজকে নেই। তো সেই হিসাবে বলা যায় যে আসলে কালকের ম্যাচটা কিন্তু আসলে গুরুত্বপূর্ণ একটা ম্যাচ। দু দলের কাছে যে জিতবে সেই কিন্তু আসলে ফাইনালের টিকিটটা নিশ্চিত করবে। তবে কোনো দলকেই কিন্তু ছোট করে দেখার সুযোগ নেই, কারণ খুলনা টাইগার্সও কিন্তু তাদের ফরেন প্লেয়ারগুলো কিন্তু এবার খুব ভালো ফরেন তারা দলে ভিড়িয়েছে। অন্যদিকে সে দিক থেকে তুলনায় চিন্তা করলে চট্টগ্রামে কিন্তু একটু তুলনামূলক ফরেনদের কোয়ালিটির দিক দিয়ে চিন্তা করলে তারা কিন্তু একটু পিছিয়ে আছে। তো মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম থেকে বিপিএল নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। তামিম আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন মিরপুর থেকে, জানাচ্ছিলেন আগামীকাল যে বিপিএল এর দ্বিতীয় কোয়ালিফায়ার রয়েছে তার আগে টিমগুলোর সবশেষ তথ্য। মন্ত্রণালয়ের চাপে ক্রিকেটারদের কিছু টাকা পরিশোধ করল দুর্বার রাজশাহী, তবে সোমবার প্রতিশ্রুত 25% অর্থ বুঝিয়ে দেওয়া হয়নি অধিকাংশ ক্রিকেটারকেই। পারিশ্রমিক ও বিমান ভাড়া না পেয়ে এখনও হোটেল অবস্থান করছেন একাধিক বিদেশি খেলোয়াড়। পাকিস্তানে ফিরে যেতে পারেননি হেড কোচ ইজাজ আহমেদও। চোরে না শুনে ধর্মের কাহিনী। দুর্বার রাজশাহীর মালিক শফিক রহমানের বেলায় বিষয়টা আরও গুরুতর। ন্যূনতম শিষ্টাচারও বজায় রাখেননি তিনি। বিসিবির হুঁশিয়ারি কিংবা গণমাধ্যমের একের পর এক খবর আমলেই নেননি। শেষ পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে নেওয়া হয় তাকে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়কে ফ্র্যাঞ্চাইজিটির বিতর্কিত মালিক আশ্বাস দেন সোমবার 25% অর্থ পরিশোধ করবেন ক্রিকেটারদের। কিন্তু কিসের কি? সরকার থেকে চাপের পর অর্থ দিলেও 3 ফেব্রুয়ারি প্রতিশ্রুত 25% পাননি অনেকেই। নাম প্রকাশে অনিচ্ছুক এক ক্রিকেটার জানান, বাকি অংশ পরিশোধের ব্যাপারে লিখিত আকারে দিলে সেই পেপারে সিগনেচার করে টাকা নিয়েছেন তারা। বিদেশিদের আরও করুণ দশা। এক কানাকড়িও নাকি পাননি 3 বিদেশি ক্রিকেটার। নিরুপায় হয়ে এখনও হোটেলে অবস্থান করতে হচ্ছে ক্যারিবীয় মিগুয়েল কামিন্স আর আফগান আফতাব আলমকে। আরেক ক্যারিবীয় মার্ক দেয়াল জোগাড় যন্ত্র করে ফিরতে পারছেন, তবে দুর্বার রাজশাহী থেকে এদিনের লাঞ্চের টাকাটা পর্যন্ত দেয়া হয়নি তাকে। হেড কোচ ইজাজ আহমেদও ঢাকায়। ফ্র্যাঞ্চাইজিটির এমন কাণ্ডে হতবিহ্বল 92 বিশ্বকাপ জয়ী এই পাকিস্তানি কোচ, ক্রিকেটার ও টিম বয়সহ মোট 20 থেকে 22 জন এখনও হোটেলেই পড়ে আছেন। 6 বিদেশি খেলোয়াড়ের মধ্যে লঙ্কান লাহিরু সামারাকুন নাকি নিজ খরচেই ফিরেছেন দেশে। অনেক বিপত্তির পর ফ্র্যাঞ্চাইজি থেকে বিমান টিকিট পেয়ে ফিরে গেছেন পাকিস্তানি মোহাম্মদ হারিস আর জিম্বাবুইয়ান রায়ান বার্ল। একাধিকবার চেক বাউন্সের পর অবস্থা এমন দাঁড়ায় যে বিমানের ওই টিকিট আসল কিনা সেটা নিশ্চিত হতে খোঁজ খবরও নেন বার্ল। মন্ত্রণালয়ের আলটিমেটাম অনুযায়ী 10 ফেব্রুয়ারির মধ্যে ক্রিকেটারদের সম্পূর্ণ অর্থ পরিশোধের কথা রয়েছে। তবে এমন পরিস্থিতিতে এখনও যেন আস্থা রাখতে পারছেন না ক্রিকেটাররা। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। বিপিএল এর ফিক্সিং ইস্যুতে নড়েচড়ে বসেছে বিসিবি। সাবেক বিচারপতি মির্জা হোসাইন হায়দারকে প্রধান করে 3 সদস্যের স্বাধীন তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। কমিটির অন্য 2 সদস্যের একজন আইনজীবী ডক্টর খালেদ এইচ চৌধুরী, আরেকজন সাবেক ক্রিকেটার শাকিল কাশেম। 2013 সালেও বিসিবির ফিক্সিং নিয়ে করা স্বাধীন তদন্ত কমিটির সদস্য ছিলেন শাকিল। কয়েকদিন ধরে বিপিএল এর ফিক্সিং নিয়ে তোলপাড় দেশের ক্রিকেট। এবারের বিপিএল এর 8টি ম্যাচকে সন্দেহের তালিকায় রেখেছে আইসিসির দুর্নীতি দমন বিভাগ আকসুর। খেলার সময় আরো থাকছে। দিল্লিতে আবারও শুরু তৌহিদি জনতার বাধায় পণ্ড হওয়া নারী ফুটবল টুর্নামেন্ট। প্রতিবন্ধকতার পর খেলার মাঠ গড়ানোই সন্তুষ্টি, তৃণমূলে খেলোয়াড়দের এগিয়ে নেওয়ার অনুরোধ। কোচ ও নারী ফুটবলার ইস্যুতে দ্বিতীয় দিনের মতো আলোচনায় বসে তদন্ত কমিটি। প্রায় 5 ঘন্টার বৈঠকে বাকি 11 ফুটবলারের সাক্ষাৎকার নেন ইমরুল হাসানের নেতৃত্বাধীন কমিটি। মাসুরা, কৃষ্ণা, মারিয়াদের আলাদাভাবে ডাকা হয় সভায়। এদিকে দেশের নারী ফুটবলের সংকটে নিজ উদ্যোগে ফুটবল ফেডারেশনে আসেন বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মনিরুল ইসলাম। বিকেএসপি শিক্ষার্থী ছাড়াও বিদ্রোহ করা বাকি ফুটবলারদের সঙ্গে দেখা করে শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান তিনি।
প্রায় ঘন্টা 5 ম্যারাথন বৈঠক, দফায় দফায় ফুটবলারদের সঙ্গে সাক্ষাৎকার। ব্রিটিশ কোচ বনাম নারী ফুটবলার ইস্যু সমাধানে সন্ধ্যা থেকে দ্বিতীয় দিনের মতো আলোচনায় বাফুফের তদন্ত কমিটি। প্রথম দিনের 7 ফুটবলারের পর বাকি 11 জনের কাছ থেকে অভিযোগ শোনেন তদন্ত কমিটির সদস্যরা। রূপনা চাকমা, মাসুরা পারভিন, মারিয়া মান্ডা, কৃষ্ণা রানী সরকার সহ বিদ্রোহ করা বাকি ফুটবলারদের পালাক্রমে ডাকা হয় তদন্ত কমিটির মিটিংয়ে। অভিযোগ আর ফুটবলারদের দাবি শুনে 7 কর্মদিবসের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার কথা রয়েছে বিশেষ এই কমিটির। তবে তদন্তের মধ্যেই এবার মাথা চারা দিয়ে ওঠে বিভিন্ন সময়ে সাবেক টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলির নারী ফুটবলারদের যৌন হয়রানির অভিযোগ। যদিও এসব নিয়ে তদন্ত শেষের আগে কোনো মন্তব্য করেননি পর্যালোচনা কমিটির প্রধান ইমরুল হাসান। আমি আসলে একটু কথা বলে জানতে চাই যে আমার যারা আছে, আপনি যদি আমাকে বলেন তাহলে আমি ওই হিসাবে আসা, এবং তখন তার শুধুমাত্র বিকেএসপির এদের সাথে কথা হয় না, আসলে আলটিমেটলি সবার সাথেই কথাটা বলা। তো ওই জিনিসগুলি জানার জন্যে যে কি বিষয়, এদের বর্তমান অবস্থা কী। এদিকে বিদ্রোহ করা ফুটবলারদের মধ্যে বেশ কয়েকজন বিকেএসপির শিক্ষার্থী হওয়ায় নিজ উদ্যোগে সংকট সমাধানে হাজির বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মুনিরুল ইসলাম। নিজ প্রতিষ্ঠানের সাবেক ও বর্তমান ফুটবলারদের অভিযোগ শুনতে সাক্ষাৎ করেন বিদ্রোহ করা অন্য ফুটবলারদের সঙ্গেও। গাইড করা, এই করে এটা আমি দায়বদ্ধ। অভিভাবক হিসেবে ফুটবলারদের সঙ্গে কথা বলেন বিকেএসপির মহাপরিচালক। শৃঙ্খলা ধরে রেখে খেলার প্রতি মনোযোগী হতে তাগিদ দেন তিনি। আমি ওদের বিষয়গুলি জানলাম, সব শুনলাম যে কি কি বিষয় আছে, এবং ওদেরকে যেভাবে গাইড করার আমি করে দিয়েছি। যে কোনো স্পোর্টসের ক্ষেত্রে ডিসিপ্লিনটা হচ্ছে গিয়ে একদম ফরমোস্ট রিকোয়ারমেন্ট। এদিকে সিনিয়ররা অনুশীলন বয়কট করলেও জিম ও অনুশীলনে বেড়েছে ফুটবলারের সংখ্যা। 21 জন ফুটবলার অংশগ্রহণ করেন পিটার বাটলারের অধীনে অনুশীলনে। তাজিন খন্দকার, সময় সংবাদ, ঢাকা। দিনাজপুরের হিলিতে আবারও শুরু হয়েছে তৌহিদি জনতার বাধায় পণ্ড হওয়া নারী ফুটবল টুর্নামেন্ট। প্রধান উপদেষ্টার নির্দেশের পর মাঠে গড়ালো এই আসর। নানা প্রতিবন্ধকতার পর খেলা মাঠে গড়ানোই খুশি খেলোয়াড়রা। ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি তারা চান না। তৃণমূলের নারীদের এগিয়ে নিতে নিয়মিত ফুটবল ম্যাচের অনুরোধ জানান ফুটবলাররা। টানা 2 বার দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের আসর, সাফ চ্যাম্পিয়নশিপ সহ দেশের ফুটবলে গেল কয়েক বছর ধরেই সাফল্য এসেছে নারী ফুটবলারদের হাত ধরেই। পুরুষ ফুটবলারদের ব্যর্থতার ভিড়ে আশার আলো জ্বালিয়ে রেখেছেন নারীরাই, অথচ এখনো নানা বঞ্চনার শিকার হতে হয় তাদেরই। তৌহিদি জনতার হামলায় নারী ফুটবল টুর্নামেন্ট বন্ধের পর দেশ জুড়ে শুরু হয় সমালোচনা। অবশেষে জয়পুরহাট ও দিনাজপুরে হামলায় পণ্ড নারীদের ফুটবল ম্যাচ আবারও আয়োজনের নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। সরকার প্রধানের নির্দেশের পর চমৎকার আয়োজনে মাঠে গড়ায় ফুটবল ম্যাচ। গত মঙ্গলবারের ভয়াবহ স্মৃতি নিয়ে মাঠে এলেও সবার ভালোবাসায় শেষ পর্যন্ত স্বস্তি ফেরে নারী ফুটবলারদের প্রাণে। প্রথমত আমাদের মধ্যে অনেক ভয় কাজ করতেছিল যে দর্শকরা কিভাবে করবে আমাদের সাথে ব্যবহার, তো এখন অনেক ভালো লাগতেছে আমাদেরকে খেলে। এইরকম একটা সুন্দর পরিবেশে খেলতে পারে আমরা নিজেকে অনেক উৎসাহী মনে করতেছি। নারী ফুটবলকে এগিয়ে নিতে নিয়মিত এমন আয়োজন প্রয়োজন বলে মনে করেন মাঠে আসা দর্শক ও অভিভাবকরা। ধারাবাহিকতার আশ্বাস দিয়েছেন আয়োজকরাও। খেলা আনন্দ জিনিস, আমরা যাত্রা দেখছি না, এলাকি আমরা একও দেখছি না, এদের মেয়ে ছেলে সব আমরা দেখতেছি, ভালো লাগতেছে। আমরা চাই প্রতি বছরই যেন খেলাটা ভালোভাবে সম্পূর্ণ হয়। অনেক 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 আনন্দ লাগতেছে যে আমাদের গ্রামে ফার্স্ট টাইম আসছে মহিলা দল। খেলা সুন্দর ও সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে। এখন পর্যন্ত কোনো আইনি জটিলতা কিংবা স্থানীয় জনতা কিংবা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার কোনো সম্ভাবনা আমরা দেখি নাই। প্রথম দিনের খেলায় ঢাকার নারী একাদশের কাছে ৩-০ গোলে হেরে যায় জয়পুরহাট নারী ফুটবল একাদশ। সময় সংবাদ, হিলি। এলিট একাডেমির আবাসন সমস্যার সমাধানে কমলাপুর স্টেডিয়াম সংস্কারের উদ্যোগ নিয়েছে বাফুফে ডেভেলপমেন্ট কমিটি। সংস্কারের কাজের জন্য 7 সদস্যের একটি কমিটিও গঠন করেছে ফেডারেশন। আসন্ন বিসিএল এর আগেই আবাসন সমস্যার সমাধানের পরিকল্পনা ডেভেলপমেন্ট কমিটির। প্রয়োজনীয় সংস্কার করে পুনরায় এলিট একাডেমির কার্যক্রম শুরু করতে চায় ফেডারেশন। এছাড়া মে মাসে সাফ অনূর্ধ্ব 19 চ্যাম্পিয়নশিপের আগে রাজশাহী বিকেএসপিতে নিবিড় প্রশিক্ষণ করানোর পরিকল্পনাও আছে ডেভেলপমেন্ট কমিটির। চলতি বছর নভেম্বরে সাফ ও এএফসি অনূর্ধ্ব 17 টুর্নামেন্টের আগে যশোরে ক্যাম্প করার কথা জানান ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহিদ। এদিকে এলিট একাডেমি স্থায়ী আবাসনের জন্য সরকারের কাছে ঢাকায় বা আশেপাশে অন্তত 10 কাঠা জায়গার অনুরোধ করবে বাফুফে। কিংবদন্তি ক্রিকেট কার্নিভাল
সিজন 6 এর ফাইনালে মিরপুর কিংসকে 8 উইকেটে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জেতেছে নওয়াব অব ওল্ড ঢাকা। এসএসসি 2000 এবং এইচএসসি 2002 সালের শিক্ষার্থীদের নিয়ে গঠিত ফেসবুক ভিত্তিক গ্রুপ আমরাই কিংবদন্তি টানা ষষ্ঠবারের মতো আয়োজন করে কিংবদন্তি ক্রিকেট কার্নিভাল। শ্যামলী ক্লাব ক্রিকেট মাঠে জমকালো এই টুর্নামেন্টের পর্দা নেমেছে। ফাইনালে 47/136 রান করে দলের জয়ে ভূমিকা রেখে নওয়াব অব ওল্ড ঢাকার সুমন ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন। ম্যান অব দ্য টুর্নামেন্ট ও সেরা ব্যাটসম্যান হয়েছেন নবাব অব ওল্ড ঢাকার জামিল খন্দকার। এছাড়া টুর্নামেন্টের ফেয়ার প্লে ট্রফি জিতেছে মিরপুর কিংস। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার সানোয়ার হোসেন। গেল 3 জানুয়ারি 15টি দল 3 গ্রুপে বিভক্ত হয়ে প্রতিযোগিতায় অংশ নিয়েছিল। চ্যাম্পিয়ন দলকে প্রাইজ মানি হিসেবে দেওয়া হয়েছে 5 লাখ, রানার্স আপ পেয়েছে 2 লাখ টাকা। তারুণের উৎসব উদযাপনের অংশ হিসেবে সুইডেনে বাংলাদেশ দূতাবাসে আয়োজন করা হয় ব্যাডমিন্টন টুর্নামেন্ট। প্রবাসী বাংলাদেশি ছাড়াও আয়োজনে স্থানীয়দের পাশাপাশি আলো ছড়ান বিভিন্ন দেশের নাগরিকরা। সুইডেন থেকে আরও জানাচ্ছেন শফিউল আলম। বাংলাদেশ কমিউনিটির সহযোগিতায় আয়োজন করা হয় চমৎকার ব্যাডমিন্টন টুর্নামেন্টের। কাজের ব্যস্ততার মাঝেও এতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন সুইডেনে বসবাসরত বিভিন্ন বয়সী প্রবাসী বাংলাদেশিরা। দিনব্যাপী এই টুর্নামেন্টে 5টি ক্যাটাগরিতে 128 জন ব্যাডমিন্টন খেলোয়াড় অংশগ্রহণ করেন। প্রথমবারের মতো বাংলাদেশ দূতাবাস ব্যাডমিন্টন টুর্নামেন্টে ব্যাপক সাড়া পেলে সবার মাঝে। ব্যাডমিন্টন টুর্নামেন্টে বাংলাদেশের আমাদের এই কমিউনিটির প্রতিটা যারা ব্যাডমিন্টন প্রিয় প্রতিটা ব্যক্তি এবং ক্লাব আজকে অংশগ্রহণ করেছে এবং কি আমাদের ছেলে মেয়ে এবং বাচ্চাদের অংশগ্রহণমূলক ছিল এবং প্রতিটা ক্লাব থেকেও আমাদের বিভিন্ন প্লেয়ার অংশগ্রহণ করেছিল। It's really good to see that a lot of people participating in badminton. Even though badminton is not that big sport in Sweden, but it's really nice to see that Bangladesh community they are doing good to promote badminton. টুর্নামেন্টের প্রধান অতিথি ছিলেন সুইডেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেহেদী হাসান। বাংলাদেশ দূতাবাসের এই আয়োজনে বিশেষ অতিথি ছিলেন সুইডেনের সোলেন্তুনা কমিউনের মেয়র হেনরিক থুনেস এবং সোলেন্তুনা কমিউনের ক্রীড়া ও সাংস্কৃতিক কমিটির প্রধান টমি। নতুন বাংলাদেশকে এই তরুণরাই সামনে নিয়ে যাবে বলে জানান সুইডেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেহেদী হাসান। আমরা গত 1 মাস ধরে তারুণ্যের উৎসব করছি বাংলাদেশ এবং পৃথিবীর সব জায়গায়। তারই অংশ হিসেবে আমরা এই দূতাবাস থেকে গত 1 মাস ধরে বিভিন্ন প্রোগ্রাম করেছি এবং আমাদের সর্বশেষ আজকে অনুষ্ঠান এই ব্যাডমিন্টন টুর্নামেন্ট অভূতপূর্ব সাড়া আমরা পেয়েছি। প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি টুর্নামেন্টে অংশ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন স্থানীয় সুইডিশ সহ বিভিন্ন দেশের নাগরিকরা। তারা জানান সুইডেনে এই ধরনের টুর্নামেন্ট সব ধরনের তরুণদের মাঝে উৎসাহ বাড়াবে এবং বাংলাদেশ কমিউনিটি এবং অন্যান্য দেশের কমিউনিটির মাঝে সাংস্কৃতিক মেলবন্ধন তৈরি করবে। শফিউল আলম, সময় সংবাদ, সুইডেন। খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। চূড়ান্ত চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের ট্যুর প্ল্যান। চট্টগ্রামে 9-6 ফেব্রুয়ারি মিরপুরে শুরু অনুশীলন। প্রস্তুতি ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ পাকিস্তান এ দল। এই ছিল খেলার সময়। সঙ্গে থাকুন সময়ের।